বাংলার গ্রামীণ সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য ঐতিহ্য। সময়ের পরিবর্তনে অনেক কিছুই হারিয়ে গেলেও নওগাঁর রানীনগর উপজেলার কোরাজ গ্রামে এখনও বেঁচে আছে একটি শতবর্ষী ঐতিহ্য। এই গ্রামের প্রায় প্রতিটি পরিবারের জীবন জীবিকার সঙ্গে জড়িয়ে আছে জলপাতি। আর আশেপাশের কয়েকটি গ্রাম চকমনু, বাহাদুরপুর, দরিয়াপুরে চাষ হয় বনপাতি। এই দুই ধরনের পাতিঘাস থেকেই তৈরি হয় পরিবেশ বান্ধব ও টেকসই মাদুর, যা একসময় ছিল গ্রাম বাংলার প্রতিটি ঘরের অপরিহার্য অনুষঙ্গ। নওগাঁ জেলাতে ধানের পরিচিতি থাকলেও ধান চাষের বাইরে অধিক লাভজনক একটি ব্যবসা, সেটি হচ্ছে মাদুর। যে মাদুরের পাটি তৈরি হয় এ এলাকায়, বিশেষ করে রানীনগর উপজেলায় পাতির ব্যাপক চাহিদা রয়েছে, যেটা দিয়ে বিছনা বা মাদুর তৈরি করা হয়ে থাকে। বিশেষ করে আমাদের এই গ্রামে 170 পরিবারের বসবাস, সেখানে প্রায় সকলেই এই ব্যবসার সাথে সম্পৃক্ত। ছোটোবেলা থেকেই দেখে আসছি তাদের বাড়তি ইনকামের, বিশেষ করে নারীরা যারা অবসর সময় কাটান তারা এই কাজের সাথে সম্পৃক্ত থাকেন। তাদের বাড়তি আয় হয় এইটাতে এবং পরিবারের বাড়তি খরচে ব্যাপক সহযোগিতা করে। 2022 সালে এই চাষের সাথে সম্পৃক্ত হই, বেশ ধানের পাশাপাশি কৃষিতে এই পাতিটা আমাকে ব্যাপক সাফল্য এনে দিয়েছে। এবং এই চাষটা শুরু করতে হয় মূলত এর মোথা বা মূল বীজ যেটা, সেটা সংরক্ষণ করতে হয় শীত মৌসুমে। করার পরে এটা একটা বীজতলা আকারে রেডি করতে হয়। রেডি করার পর একটা চারা সাইজে আসলে এটা আবার শটিং করে ধানের চারার মতো করে এটা জমিতে রোপণ করতে হয়। তারপরে পর্যায়ক্রমে প্রায় আয়ুকাল 2 মাস প্রথম দিকে, তারপরে হয়তো 5-7 দিন কম বেশি করে 3 থেকে 4টি বার কাটা যায় এই পাতি। এই গ্রামের মানুষ এইটা অবসর সময় পেশা হিসাবে বেছে নিয়েছে এবং এইটা ধারাবাহিকভাবে তারা পূর্বপুরুষ থেকে অদ্যাবধি পর্যন্ত তারা করে আসছে। কিন্তু বর্তমান সমস্যার কথা হলো যে এখানে প্লাস্টিকের বিছানা তৈরি হচ্ছে, যেটা পরিবেশ বান্ধব না। আর এই পাতিটা হচ্ছে একেবারে সম্পূর্ণ পরিবেশ বান্ধব, যার ফলে একটা মানুষ ব্যবহার করলে সেখানে তার স্বাস্থ্য ঝুঁকিটা একেবারে থাকে না বললেই চলে। সেই ক্ষেত্রে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে পরিবেশের ক্ষতি না করে এই জাতীয় ক্ষুদ্র শিল্পকে তারা আরও বেশি উৎসাহিত করে, প্রণোদনার মাধ্যমে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখে। আমি যে পাতির গল্পটি আপনাদেরকে বলছিলাম, সে আমার এই 10 কাঠা মাটিতে আমি পাতির চারা রোপণ করেছিলাম, বিশেষ করে ফেব্রুয়ারি মাসের দিকে। ফেব্রুয়ারি মাসের পরে 2 মাস পর আমি কিন্তু এই পাতিটি একবার কেটেছি। তারপরে আবার এই আমার সমান প্রায় এই পাতি হয়ে গেছে। 3 থেকে 3.5 হাত পর্যন্ত এই পাতিটি লম্বা হয়ে থাকে। তারপরে এই পাতিটি কাটা হয়। বিশেষ করে তেমন কোনো রোগ লক্ষ্য করা যায় না। পাতি চাষে মূলত 2টি রোগ হয়। একটা কাণ্ড পচা, যেটাকে ক্রিসেক বলে, আর একটা রোগ হয় লালচে বাদামি রোগ। কাণ্ড পচা রোগ হলে প্রতি লিটার পানিতে কার্বনডাজিম 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে এটি সফলভাবে দমন করা যায়। লালচে দাগ হলে অ্যামিস্টার টপ প্রতি লিটার পানিতে 1 মিলি মিশিয়ে স্প্রে করে এটি দমন করা যায়। আর গোড়া পচা হলে প্রতি লিটার পানিতে কার্বনডাজিম 2 গ্রাম মিশিয়ে স্প্রে করে দমন করা যায়। পাতি চাষিদের আর্থিকভাবে যদি এটা সফলভাবে লাভবান হওয়া যায়, তাহলে এটা সরকারকে এর মার্কেট প্লেসটা বৃদ্ধি করতে হবে। বিদেশে, মধ্যপ্রাচ্যে এটার প্রচুর ডিমান্ড আছে, এই মার্কেটটা ধরতে হবে। পাতিটি শুকানোর পরে আমরা এটা বিভিন্ন পর্যায়ে ছোট বড় নির্ণয় করার পরে সেই সাইজ অনুযায়ী বেঁধে রাখি। বেঁধে রাখার পর একবার পরিপূর্ণ শুকানো হয়ে গেলে এটা আমরা আসলে এইটা মাদুর আকারে তৈরি করি। একটু শুকনো টাইপের জায়গাতেই বীজতলা যখন রেডি করা হয় বা পাতি যখন রোপণ করা হয়, তখন জায়গাটা শুকনো থাকতে হয়। জলাবদ্ধতা সৃষ্টি হলে এই এলাকা কিছুটা একটু নিম্নাঞ্চল প্রকৃতির, জলাবদ্ধতা সৃষ্টি হলে তখন কিন্তু আমরা বেশ বেকায়দায় পড়ি। বীজতলাটা অনেকাংশে নষ্ট হয়ে যায়। প্রত্যাশিত যে ফলাফল প্রত্যাশা করি সেই জায়গায় হয়তো পৌঁছায় না। কিন্তু তারপরেও ওই কাটার পরে যদি পানি নেমে যায়, তারপরে আবার স্প্রে করলে, কীটনাশক বা সার ব্যবহার করলে তখন কিন্তু পাতি আবার সেই সাবেক আকারে চলে আসে। জলপাতি সাধারণত নিচু ও জলাবদ্ধ জমিতে ভালো জন্মায়। অন্যদিকে বনপাতি চাষ হয় অপেক্ষাকৃত উঁচু জমিতে। প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বছরের নির্দিষ্ট সময়ে শুরু হয় চাষ। কয়েক মাসের পরিচর্যার পর সংগ্রহ করা হয় পরিপক্ক পাতি ঘাস। এরপর শুকানো, কাটা ও প্রক্রিয়াজাত করার মধ্য দিয়ে তা পৌঁছে যায়
কারিগরদের হাতে। চাচা এটাই তো পাতি নাকি? হ্যাঁ এটাই পাতি। কিন্তু এইগুলো আর ওইগুলো তো দেখতে একরকম না। এটা সুসাইতে হয়, সুসাই ইয়া করে নিয়ে আবার একে আচ্ছা ওটাকে পরিষ্কার করার পরে পরিষ্কার করা এরকম হবে? হ্যাঁ পরিষ্কার করার পর এরকম হবে। আপনারা দুজনেই কি কাজ করেন? হ্যাঁ। এই পাতির কাজ করেন? হ্যাঁ। পাতি বানান? হ্যাঁ বাইরে থেকে দর্শক ইতিমধ্যে আপনারা পাতি নিয়ে অনেক কিছু জেনেছেন। পাতি দু রকম হয়, স্থল এবং জল। দুই রকম পাতি দিয়েই পাটি তৈরি করা হয়ে থাকে। আজকে আমরা চলে এসেছি নওগাঁ জেলার রানীনগর উপজেলা পরশ গ্রামে। এই গ্রামে একটি বাড়িতে এই মুহূর্তে অবস্থান করছে দীপ্ত কৃষি টিম এবং দেখাবো আপনাদেরকে কিভাবে পাতি তৈরি করা হয়। ইতিমধ্যে তো আপনারা দেখেছেন যে পাতি কোথায় চাষ করা হচ্ছে, ক্ষেতে কিভাবে লাগানো হচ্ছে এবং পাতিগুলো আসলে কতটুকু লম্বা হয়ে থাকে তার ইতিবৃত্ত আপনাদেরকে জানাবার চেষ্টা করেছি আমরা। কিন্তু সেই পাতিগুলো দিয়ে পরবর্তীতে কিভাবে পাটি তৈরি করা হয় সেটাই আপনাদেরকে দেখাবো। সবাইকে স্বাগত জানাই দীপ্ত কৃষির নতুন একটি পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। দর্শক পুরো পর্বটি দেখতে আমাদের সাথেই থাকুন। চাচা তাহলে এই যে এইগুলোকে যে আপনারা পরিষ্কার করবেন, পরিষ্কার করাটা কি একটু সময় সাপেক্ষ ব্যাপার? হ্যাঁ সময় সাপেক্ষর ব্যাপার, অনেক সময় লাগে যায়। আচ্ছা তাহলে এই যে এগুলো যে সব পরিষ্কার করে রাখছেন এগুলো তো বোধহয় অনেক সময় লেগেছে। অনেক সময় লেগেছে। আচ্ছা তাহলে আমরা কি এখন দেখবো কিভাবে পরিষ্কার করবেন? আমাদের দর্শকদেরকে একটু দেখান। আচ্ছা আমরা এইভাবে এই যে এটা পরিষ্কার করে হ্যাঁ হ্যাঁ এই যে করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এরকম করলেই হয়ে যাচ্ছে? এরকম করে এই যে পরিষ্কার করে এই যে মুঠা তৈরি করতে হয়। এই যে আচ্ছা। হ্যাঁ মানে ময়লাগুলো ভিতরেই থেকে ময়লাগুলো যাচ্ছে? ভিতরে, হ্যাঁ ময়লাগুলো চলে যাচ্ছে এখানে। পরে কি এই মাথা কেটে দিবেন? পরে এই যে এটা করা হচ্ছে, এইভাবে এটা করা হয়। এই যে হ্যাঁ এই যে মোটা বেঁধে রাখবেন, হ্যাঁ মোটা আবার বেঁধে এরকম কতদিন রাখেন? এই 7 থেকে 8 দিন এর মধ্যে শুকায় যায়, আবার 7 রোদে থেকে শুকাতে 8 দিন। 7 থেকে আচ্ছা 8 দিন। আমরা তো অনেক সময় দেখলাম যে জমিতে এরকম রেখে দিয়ে তারপরে জমিতে এটা নেড়ে দিতে হয় আগে। হ্যাঁ। জমিতে কাটার পর এটা নেড়ে দেওয়ার পর শুকায় বাড়িতে নিয়ে এসে এভাবে মুঠা করতে হয়। তারপরে এই যে এরকম করে পরিষ্কার করে মোটা বাঁধার পরে কি আবার শুকানো হবে নাকি আবার এরকম শুকানো রেখে হবে, দিলেই? শুকানো হবে, আচ্ছা শুকানোর পর আর শুকানো লাগবে শুকানোর না। পর তারপর এটা আবার ঠিক করার পর ওই যে পাটি আবার তৈরি করা হয়। আচ্ছা তাহলে এই কাজগুলো আমরা একটু দেখি, আপনারা একটু করেন, আমরা দেখি এবং আমাদের দর্শক শ্রোতা যারা আছে তাদেরকে দেখাবার চেষ্টা করি। দর্শক আপনারা দেখুন যে এইভাবেই কিন্তু পাতিগুলোকে আলাদা করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। অনেক সময় আগাছা থাকে, নানা রকম ময়লাগুলো থাকে, সেগুলো এইভাবে পরিষ্কার করে রাখা হচ্ছে। এবং দেখুন পদ্ধতিটি আমার খুবই ভালো লেগেছে যে শুধুমাত্র মাথাগুলো ধরে ধরে ওনারা আলাদা করে ফেলছেন এবং এরকম করেই যেগুলো চাচা এর মধ্যে তো অনেকগুলো পাতি আছে যেটা একটু নরম বা নরম ছোট হয়, সাইজের, সাইজ হয়, সেগুলো কি ছোট হয়। করবেন? ছোটগুলো ছোট নামাজি বিছনা, যেমন যায় নামাজ বিছনা আমরা বলি, আচ্ছা নামাজ তাহলে পড়া বিছনা হয়। এই যে এইভাবে আবার তার বাঁধতে হয়। এই যে এটা দিয়ে আবার বেঁধে ফেললেন? এটাতেই বান্ধি। এই যে চাচা কত বছর ধরে আপনি এই কাজগুলো করছেন? অনেক বছর ধরে, প্রায় বহু বছর হবে, 20 বছর পার হয়ে যাবে। আপনার পূর্বপুরুষরা কি এই কাজ করতেন? হ্যাঁ আমার বাবা মায়েরা করছে। 30-35 বছর পর্যন্ত হচ্ছে। চাচা আপনার কি নিজের কোনো জমি আছে? আমার নিজের জমি সামান্য আছে, তাতে চাষাবাদ করি। কি পরিমাণ মজুত করা আছে এখন? এখন যা মজুত করেছে আমার 1 বছর চলবে। আচ্ছা এই যে যে পাতিগুলো এগুলো কি আপনার জমি থেকে কোনোটা কেটে আনা আছে? হ্যাঁ কাটে আনা আছে। আপনার এবার কতটুকু জমি আপনি করেছেন, এবছর আমি চাষ করেছেন? 7 কাঠার মতো। 7 কাঠার মতো চাষ কাঠা, করেছেন। মাসে কতগুলো পাটি আপনারা বানান আনুমানিক? আমি যদি জানতে চাই যে কতগুলো প্রতিদিন বোনেন? ধরো 2 থেকে 3টা হয়, মাসে 100 খান বিছনা করা যায়। 100টার মতো? 100টার মতো হয়। আপনি কি স্থানীয় বাজারে বিক্রি করেন? স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হয়, আবার গ্রামেতে পাইকার আসে তাদেরকে দেওয়া হয়। বাড়ি থেকে কিনে বাড়ি থেকে নিয়ে নিয়ে যায়? যায়। তো আমি যদি একটু মাসের হিসেবের কথা বলি, আপনার কিরকম কি আয় ব্যয় হয়? না ধরেন যদি 150-200 টাকা বিক্রি হয় তাহলে মেলা টাকা হচ্ছে না, প্রায় 10-15-20 হাজার টাকার বিছনা বিক্রি করা যায় মাসে। চাচা এই যে পাতি যখন আপনারা জমিতে লাগান বা ধরেন এই যে বাড়িতে নিয়ে আসছেন তারপরে পাটি বুনছেন, নানান রকম তো সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হয়। তো বছরব্যাপী কি কি সমস্যাগুলো হয় এটা একটু বলেন তো আমাদেরকে। আমাদের কষ্ট কারণ হচ্ছে যে এই কারণ যে প্লাস্টিকের বিছনাটা খুব আসছে বাজারে, আসায় আমরা পাতির বিছনার মূল্যটা পাচ্ছি না তেমন। আর এই বিছনাটা যদি আমাদের ঢাকা শহরে, বড় বড় শহরে যদি রপ্তানি হতো, বড় দোকানে যদি আমাদের বিক্রি হতো তাহলে আমরা একটু হয়তো দাম পাতাম, মূল্যায়ন হতো আমাদের। এখন তো অনেকে অনলাইনে বিক্রি করে, আপনারা কি এরকম কোনো না, উদ্যোগ এরকম গ্রহণ কোনো করেন? এখন আমাদের কোনো উদ্যোগ আসেনি এখনো। চাচি এবং চাচা আপনারা দুজনেই তো অনেক ব্যস্ত সময় পার করছেন, তাহলে আপনারা কাজগুলো করুন। আপনাদের এই গ্রামে তো আরো অনেকগুলো ঘর আছে যেখানে জি, পাটি আছে। তৈরি হচ্ছে, আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখবো। আর অবশ্যই এটা আশা করি যে এই প্রতিবেদন দেখে সরকারি বা বেসরকারিভাবে নানান রকম উদ্যোগগুলো আপনাদের জন্য গ্রহণ করা হবে এবং তারা হয়তো বিবেচনা করে দেখবেন। ভালো থাকবেন আপনারা। আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। কোরাস গ্রামের অনেক বাড়িতেই মাদুর তৈরির কাজ পারিবারিক ঐতিহ্য। প্রতিটি বুননের সঙ্গে জড়িয়ে থাকে ধৈর্য, দক্ষতা এবং প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা অভিজ্ঞতা। আমি এই কাজ প্রায় 18 থেকে 20 বছর হলো করতেছি। এই কাজ দিয়ে আমার সংসারের
অনেক সাহায্যে কাজে লাগে, ব্যক্তি পয়সা আয় হয়। একটা লোকক যদি শুধু এই কাজটাই দেয় তবু তাই দিন তার মানে 4টা-5টা নামাতে পারবে। এই পাতি হাটে থেকে নিয়ে আসে, পাতিটা কয়েক ভাগে ভাগ করা লাগে, একটা শপে কতটি পাতি লাগবে সেই অনুযায়ী ভাগ ভাগ করে থোয়া লাগতে পারে লাগে। এই যে সুতাগুলো দেখছেন, এই সুতাগুলো দিয়ে পুরোটাই ডাঙিয়ে দেওয়া হয়। এটা যে আপনারা দেখছেন এটাকে আঁচ বলে, আর এটা সুতলি বলে অনেকেই, আমরা গ্রামের মানুষ দড়ি বলি একে। এটা ডাঙ্গি দিয়ে কমপ্লিট করে নেওয়ার পর যে পাতি আমরা কয়েক ভাগে ভাগ করলাম, এক ভাগ নিয়ে যায় ভিজালাম একটা সবের পরিমাণ মতো, আর তার পাতির যে খোসা থাকে সেই খোসাগুলো ছাড়াতে হয়। তারপরে দুজনেই নিয়ে আসে টানা দিয়ে বানার লাগে। বাজার থেকে পাতি নিয়ে এসে কষ্ট করে বুনানোর পর আমরা বাজার সঠিক মূল্য পাই না। আমরা বিক্রি করি পাইকারি দরে 250 টাকা, ওনারা বেচে 200-300 টাকা পার। এই কাজটা শুধু 2 জন লাগে, একজন হবে না। একসময় এই মাদুরের চাহিদা ছিল সারা দেশে। গ্রামের হাট থেকে শুরু করে শহরের বাজার সবখানেই বিক্রি হতো হাতে বোনা এই পরিবেশ বান্ধব পণ্য। কিন্তু প্লাস্টিকের মাদুর সহজলভ্য হওয়ার পর ধীরে ধীরে কমতে থাকে প্রাকৃতিক পাতির চাহিদা। ন্যায্য মূল্যের অভাব, উৎপাদন খরচ বৃদ্ধি এবং আধুনিক বিকল্প পণ্যের দাপটে হারিয়ে যাচ্ছে শত বছরের এই ঐতিহ্য। আমাকে তো এই কর্তব্য করতে করতে আমরা তো বয়স আমাকে ব্যাটি হয়ে গেল বাবা, কিন্তু আমরা আর করতেই পারি না, খুব বিরক্ত আসা যায়। যেরকম পরিশ্রম সেরকম পয়সা নেই, এই সমস্যাটা অনেকেই ছাড়া দিচ্ছে, কিন্তু আমাকে করে নেওয়া লাগে বাবা, আমরা কিছু করতে পারি না, তো কাজে এইটুক করে আমরা চলি। একটু দাম বেশি পেলে একটু সুবিধা হতো। প্লাস্টিকের এই যে বিছানাটা বানানো হয় না, এই বিছানাটা ভালো না, এই বিছানাটা এই বেশি দিন টিকে না, এই জন্য করে এই বিছানাটা আমরা বানাই, কিন্তু ওরা চলিচ্ছে না। প্লাস্টিকের পাতিটা আমরা নিয়ে আমরা পয়সা পাই না, কাজে ওইটুকু আমরা বানাই না, এইটুকু বানানো হয়। এখন যদি সরকার আমাকে যদি দয়া করে কিছু করে দেয় তাহলে আমাকে একটু ভালো হতো। আগে আমরা প্রচুর বিক্রি করছি, চাহিদা ছিল বেশি, দিন যাতে এই জিনিসটা হারায় যাচ্ছে। হারা যাওয়ার কারণ হলো কৃষকের যে লাভটা হয় না, না হওয়ার জন্য এই ব্যবসাটা নষ্ট হয়ে যাচ্ছে। এর যে পরিশ্রম, যে খাটনি, ওই হিসাবে যারা তৈরি করে এগুলা তাদের কর্তা হয় না। একটা যদি আমার এই মাদুর তৈরি করতে 2টা লোক লাগে, 2টা লোকের বেতন নিম্ন 1000 হতে হবে। এখনকার যে সময় যে দ্রব্যমূল্যর দাম বেশি, এই হিসাবে 1000 হতে হবে। মেয়ে ছেলেরা কাজ করে 200-300 টাকা লাভও হয়, যার জন্য দিন যাচ্ছে এই ব্যবসাটা নর্মাল হয়ে যাচ্ছে। সরকার যদি আমাদের কিছু যদি হেল্প করে, মন করো যত মন করো ব্যবসায়িক আছে বা যারা আবাদ করে তারপর যদি লোন টোন দেয়, তাহলে এটা আবার ফিরে আসবে, আগের মতন আসবে। এই পাতি কৃষক উৎপাদন করে বিঘা প্রতি 60,000 টাকা তারা লাভ করছে, যদি সেটা পাতি উৎপাদন করে পুরোটা বিক্রি করে দেয়। আর যারা উৎপাদন করার পরে মাদুর তৈরি করে বিক্রি করছে তারা বিঘা প্রতি 1 লক্ষ টাকার মতো তারা লাভ করছে। প্লাস্টিকের মাদুরের কারণে এই পাতির থেকে উৎপাদিত যে মাদুরটা, এটা বিলুপ্তির পথে গেলেও এখন অনেক সচেতন নাগরিক, সচেতন জনগণ এই মাদুরেই ফিরে আসছে। কারণটা হচ্ছে যে প্লাস্টিকের মাদুরে মাইক্রোপ্লাস্টিক, যেটা পরিবেশের জন্য এবং মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিস্বরূপ। আমরা খাবার ক্ষেত্রে যেমন নিরাপদ খাদ্য দিকে যাচ্ছি, জৈব কৃষিতে, এটাও কিন্তু জৈব কৃষির একটা অন্যান্য উপাদান। আমরা এই মাদুর ব্যবহার করলে সেই যে পরিবেশ বান্ধব যে বিষয়টা, সেটা নিশ্চিত হওয়া যাবে। দিদি, আপনাদের এই গ্রাম তো আমরা ঘুরে দেখলাম, কেউ কেউ হয়তো পাতি চাষ করছে, আবার কেউ পাতি বুনন করছে। আপনি যে কাজটা করছেন এটাকে কি বলে? একটু বলে একটু গিরে দেওয়া, গাথা। গাথা? হ্যাঁ। এই মাথাগুলো কি এরকম কি পুরাটাই গেঁথে দিবেন? হ্যাঁ। এই 2 রঙের সুতো কেন? সৌন্দর্য। আচ্ছা, এই মাথাগুলো গেঁথে দিলে কি তাহলে আর খুলবে না? না, খুলবে না। এরপরে কি এগুলো কেটে দিতে হয়? হ্যাঁ, এই সাইজ করে সুন্দর করে কেটে দেবেন। হ্যাঁ। এই কাজটার সাথে আপনি কতদিন ধরে যুক্ত আছেন? বাবা মার জন্ম থাকায় এই ব্যবসাটা চলতেছে।
মানে আপনার পূর্বপুরুষ যারা তারা এই কাজ করতেন? চলতেছে। আপনি কি শুধু এই মাথাগুলো বাঁধাইয়ের কাজই করেন নাকি এটা বুননের কাজও করেন? এটা বুনানোর কাজও করি। এই সুতোগুলো কিসের, পাটের? হ্যাঁ, পাটের সুতো রং করা। এই সুতোগুলো কোথা থেকে নিয়ে আসেন? এগুলো আমরা বাজার থেকে কিনি। বাজার থেকে কিনে এনেছেন, মানে এই সুতোগুলো বিক্রি করার অন্য লোক আছে? হ্যাঁ, তাহলে তো এই একটা শিল্পের সাথে, এই একটা কাজের সাথে তো অনেক মানুষ সম্পৃক্ত। আমি শুনলাম প্রথমে নাকি এই ধরনের বানা ছিল না, আপনারা হাতে সুতোর মধ্যে এটা ভরে ভরে আগে বানাতেন? আমার দাদুর আমলে। হ্যাঁ, কিভাবে বানানো ওরা হতো তখন? হাতে বানাইছে। আচ্ছা, এই মনে করে এইরকম ওই যে দেখিচ্ছ না সুতো, এই যে এই জিনিসটা ছিল না, আমার ওটা হবে। তখন এটা ছিল না, এটা তখন ছিল না। আচ্ছা, এটা ছাড়া তখন বানানো হতো? হ্যাঁ। তাহলে এটা ছাড়া কিভাবে বানাতো? আমি তো দেখলাম এটা দিয়ে টাইট করে করে বুননটা করা হচ্ছে। হাত দিয়ে টিপে টিপে এই পাতি, এই যে সুতার মধ্যে গাঁথা হতো? আমার বাসায় এই সুতা এগুলা বান্ধা আছে, আমি দেখাতে পারবো হাত দিয়ে কিভাবে করা যায়। কিভাবে করিস। তো হাত দিয়ে যখন করতেন তখন তো পাটিটা একটু ঢিলে ঢালা হইতো না? এখন যেমন টাইট, এটা যেমন অনেক বেশি টাইট, টাইট। ওই মানে এইরকম ওটা ওরই মধ্যে দিলে গা, তখন ওই পাতিটা চালা ওই এইরকম করে মানে গাজাতো। আচ্ছা, ঠিক আছে, এগুলো তো দেখলাম। এখন আসেন এই কথা, এটার কথা বলি। এটা একটা পাটি, ধরেন 3 হাত একটা পাটি, আপনার এই মুখটা বাঁধতে কত সময় লাগে? কেমন কি সময় লাগে? কত সময় লাগে? আধা ঘন্টাও লাগে না। দিদি, আমাদেরকে একটু দেখান তো এটা কিভাবে আপনি বুনন করেন। এই তো দেখেন, এইভাবে আমরা বেঁধে করি। দিচ্ছেন, বাঁধার কাজটা। এই যে বাঁধা আমি দেখে দিচ্ছি, আপনি তো দেখেন। অনেক দ্রুত বাঁধেন। হ্যাঁ, এত দ্রুত কিভাবে বাঁধেন বলেন তো? এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। এই যে আপনারা যে বিক্রি করছেন বাজারে নিয়ে, আপনারা কি ন্যায্য দাম পাচ্ছেন না? না, আমরা ন্যায্য দাম পাচ্ছি না পা। এই কারণে এগুলা বাদ যাচ্ছে। তা কি জন্য বাদ যাচ্ছে? আমরা ন্যায্য দাম পাচ্ছি না, তার মধ্যে এই যে প্লাস্টিকের পাটিগুলা আসতেছে, এই কারণে আমরা এগুলা দাম পাচ্ছি না, এই জন্য বাদ যাচ্ছে। পরিশ্রম। আপনারা কি কোনো রকম সাহায্য সহযোগিতা পেয়েছেন কখনো? না, আমরা কোনো সাহায্য পাচ্ছি না কো। আচ্ছা, অনেক তো ট্রেনিং এর ব্যবস্থা আছে, যেমন হচ্ছে যে এই জিনিসগুলো থেকে আরো কি বানানো যেতে পারে সেগুলোর ব্যাপারে কিন্তু অনেক ট্রেনিং রয়েছে। আপনাদের এই গ্রাম থেকে কেউ কি এই ধরনের ট্রেনিং বা কর্মশালাতে যুক্ত হয়েছেন কখনো? না, ট্রেনিংগুলো নেননি? না না। আচ্ছা, কিন্তু আপনারা চাইলে কিন্তু এই ধরনের ট্রেনিং নিতে পারে, এবং সরকারের পক্ষ থেকে অনেক বিনামূল্যে ক্ষুদ্র কুটির শিল্পের নানা রকম ট্রেনিংগুলো আছে, সেই ব্যাপারে কি আপনারা জানেন? আমরা জানি না। তো আপনার কি মনে হয় যে আরেকটু বেশি দামে বিক্রি করতে পারলে কি আপনাদের ভালো হতো? হ্যাঁ, বেশি দামে আমরা বিক্রি করা পারলে আমাদের ভালো হতো। দিদি, আপনার সাথে অনেক কথা বললাম, ভালো থাকবেন। আমরা আশা করি যে আপনাদের আর্থিক অবস্থার একসময় পরিবর্তন হবে এবং আপনারা পাটি বানিয়ে ন্যায্য মূল্য পাবেন, লাভবান হবেন, সেই প্রত্যাশা করি। হ্যাঁ, আপনি এটাই আমাদের দোয়া করেন। আমরা এটাই চাই যে আমরা পাটি বানা আরো মানে লাভবান যাতে হতে পারি। যে পেশা একসময় পুরো গ্রামের অর্থনীতির চালিকা শক্তি ছিল, আজ সেই পেশায় আগ্রহ হারাচ্ছে নতুন প্রজন্ম। অথচ বিশ্বজুড়ে এখন বাড়ছে পরিবেশ বান্ধব ও হস্তনির্মিত পণ্যের চাহিদা। সঠিক পরিকল্পনা, আধুনিক নকশা, অনলাইন বিপণন এবং সরকারি সহযোগিতা পেলে জলপাতি ও বনপাতির মাদুর আবারও দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিতে পারে। এতে যেমন রক্ষা পাবে একটি ঐতিহ্য, তেমনি তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। আমার এই কাজ করতে সময় বেশি লাগে না। আমার একটা বিছনা সেলাই করতে 5 মিনিট সময় লাগে। আমি এই বিছনা সেলাই করে তেমন একটা মোটামুটি আয় হয় না কো, তারপরেও মনে করেন যে আমার সংসারটা চলে। আমি আগে করতাম, এখন মোটামুটি আমার হচ্ছে গিয়ে মেয়েকে শিখাইছি, আমার মেয়ে এখন করে, আমি করি। এই শপের উপরে হচ্ছে কাজ, বুঝতে পারছেন? কখনো 30টা, কখনো 60টা, 70টা, 80টা করেও মনে হয়। আমার সংসারের কাজ কাম করেও আমি এগুলো করি। হাতের সেলাইয়ের দাম বেশি আর মেশিনের সেলাইয়ের দামটা কম। আমি যেটা এখন করছি এটার দাম আমি মানে সম্পূর্ণ কিছু দিয়ে 8 টাকা করে পাই। পুরো পাটিটা বাজারে হয়তো 200 কি 250 এইরকম বিক্রি করতে পারে। দিনে 60টা পর্যন্ত করতে পারবে। মাসে 2 থেকে 2.5 হাজার পর্যন্ত এরকম কাজ হয়। কোরাস গ্রামের প্রতিটি বোনা মাদুর শুধু একটি পণ্য নয়, এটি একটি ইতিহাস, একটি সংস্কৃতি এবং অসংখ্য পরিবারের জীবিকার প্রতিচ্ছবি।
সময়ের স্রোতে হারিয়ে যাওয়ার আগেই যদি এই শিল্পের পাশে দাঁড়ানো যায়, তবে হয়তো আবারও বাংলার ঘরে ঘরে ফিরবে প্রাকৃতিক পাতির সেই চিরচেনা শীতল স্পর্শ। নওগাঁ জেলার রানীনগর উপজেলায় পাতি চাষ এবং পাতি হস্তশিল্প এটি বহুল প্রচলিত একটি শিল্প হিসেবে ছিল এক সময়, তবে কালের বিবর্তনে এটি আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে, যার ফলে আমরা উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি বিভাগ সহ বিভিন্ন দপ্তরের সমন্বয়ে আমরা কিছু চেষ্টা করছি যে তাদের এই শিল্পটাকে কীভাবে বাঁচিয়ে রাখা যায়। বিগত সময়ে কিছু যারা এই কাজের সাথে জড়িত তাদের কিছু লোন দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, তবে আমরা যেটা অনুভব করি সেটা হচ্ছে যে তারা বিশেষ করে যারা এই পাতি চাষ এবং পাতি শিল্পের সাথে জড়িত তারা মূলত মাদুর বা এই কেন্দ্রিক চিন্তাধারার মধ্যেই রয়ে গেছে। তো এখন যেটি দরকার সেটি হচ্ছে তাদের এখান থেকে বের হয়ে এসে ভার্সেটাইল বিভিন্ন প্রোডাক্টের দিকে যাওয়ার বিষয়টা দরকার। এই কারণে আমরা মূলত চিন্তা করছি যে তাদের নতুনভাবে প্রশিক্ষণের আওতায় কীভাবে আনা যায় এবং বাংলাদেশের যে এখন যে এই শৌখিন প্রোডাক্টগুলোর যে মার্কেট সেটি কিভাবে তাদেরকে পরিচয় করে দেওয়া যায় এটার সাথে, এই চেষ্টাটা আমাদের আছে। আমরা সামনে এটা নিয়ে হয়তো কাজ করব। যেহেতু একটা কৃষি কাজ এবং একই সাথে একটা শিল্পের মানে স্মল ইন্ডাস্ট্রিজ শিল্পের সাথে যোগ আছে, সেহেতু তাদেরকে কৃষি ঋণ বা এই ধরনের ঋণ কীভাবে ব্যবস্থা করে দেওয়া যায়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অথবা প্রত্যেক ব্যাংকেরই কৃষি ঋণ দেওয়ার একটা টার্গেট থাকে, সেই টার্গেটটা তাদের সাথে আমরা যদি অ্যালাইন করে দিতে পারি তাহলে আমার মনে হয় যে এই শিল্পটা যেটা হারিয়ে যেতে বসেছে রানীনগর থেকে আবারও পুনরুজ্জীবিত হতে পারে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, এই গ্রামে 160টির মতো পরিবার পাটি বা মাদুর বুনন পেশার সাথে জড়িত আছে। বংশ পরম্পরায় তারা যুগের পর যুগ ধরে এই পেশার সাথে জড়িত আছে। আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি যে কিভাবে তারা পাতি চাষাবাদ করছে এবং চাষাবাদের পর থেকে শুরু করে কিভাবে জমি থেকে পাতিগুলোকে সংগ্রহ করে তারা শুকাচ্ছে, ছাঁটাই করছে এবং তারপরে বুনন কিভাবে করা হচ্ছে তার সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। এই যে এতগুলো পরিবার এই পেশার সাথে জড়িত আছে, তাদের নানান রকম দুঃখ রয়েছে, নানান রকম কষ্ট রয়েছে, যে এত কষ্টের পরেও তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। তারা যেই দাম প্রত্যাশা করছে সেই দামে কিন্তু তারা পাটি বা মাদুরটা বিক্রি করতে পারছে না এবং এটার থেকে যে ধরনের অন্য অন্য প্রোডাক্টগুলো তৈরি করা সম্ভব সে সম্পর্কিত কোনো আইডিয়াও তাদের মধ্যে নেই। তো যে ব্যাপারটি আসলে আমরা খেয়াল করলাম, যদি একটু সচেতন মহল বা সরকারি কোনো পৃষ্ঠপোষকতা এই পরিবারগুলো পায় তাহলে আমাদের এই অসাধারণ হস্তশিল্পটি বিশ্বের দরবারে বাংলাদেশের নামটি উজ্জ্বল করতে পারে। আমরা এতটুকু আশা করতে পারি যে অবশ্যই সচেতন মহল এবং সরকার এ ব্যাপারে সুদৃষ্টি দেবেন। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির এই পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আবারও দেখা হবে, সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।